প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা বায়োসাইকোলজির 3টা ক্লাস নিয়ে ফেলছি। আসো আমরা 4 নম্বর ক্লাস শুরু করব। তো 4 নম্বর লেকচারে আমরা দেখো আমরা 2 নম্বর চ্যাপ্টার অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ব্রেন। এখানে কি কি আছে দেখো: গ্যাস্ট্রালাইজেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ নার্ভাস সিস্টেম, স্পাইনাল কর্ড, স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ স্পাইনাল কর্ড, ব্রেন স্টিম, cerebral cortex, diencephalon hindbrain, midbrain, cranial nerve, hemisphere and lobes, fissures and সালকি বা সালসি। তো যাই হোক, আমরা এগুলো নতুন যে সিলেবাসটা তোমাদের খুবই সুন্দর সিলেবাস হয়েছে। এর আগে কিন্তু এইভাবে সিলেবাস সাজানো ছিল না। যেমন আমরা প্রথম চ্যাপ্টারে অনেক নতুন নতুন বিষয় পাইছি, তাই না? যেমন আমরা সেই হেরিডিটি, এনভায়রনমেন্ট, অনেক কথা আছে সেখানে। আমরা দেখলাম যে ক্রস ওভার, জেনেটিক ক্যারেক্টার, রিসেসিভ ক্যারেক্টার, অনেক কিছু সেখানে আমরা পড়ছি, তাই না? তো এখানে আমরা 2 নম্বর চ্যাপ্টারে এসেও দেখছি যে গ্যাস্ট্রুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য নার্ভাস সিস্টেম। এইভাবে প্রথম থেকে গ্যাস্ট্রুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ নার্ভাস সিস্টেম, এই যে তোমাদের যে শুরুটা, তার মানে কোথা থেকে আমরা শুরু করছি। আমরা এখন তাহলে একটু যাই ভিতরের দিকে। দেখো, গ্যাস্ট্রুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ নার্ভাস সিস্টেমে যাচ্ছি। তো আমরা দেখি যে এই যে গ্যাস্ট্রুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ নার্ভাস সিস্টেম, এখানে বলা হচ্ছে যে একটা জাইগোট তৈরি হওয়ার পরে, মায়ের গর্ভে একটা সন্তান গর্ভধারণের পরে সে ডিম্বাণু বা শুক্রাণু থেকে যে জাইগোটটা তৈরি হয়, আমরা জানি, তোমরা ডেভেলপমেন্টাল সাইকোলজিতে পড়ছো যে পিরিয়ড অফ ওভাম, পিরিয়ড অফ ইমব্রায়ো, পিরিয়ড অফ ফিটাস, তাই না? এতে 3টা স্টেজ তোমরা পড়ে আসছো। তো ওই যে পিরিয়ড অফ ইমব্রায়ো, যখন জাইগোটটা শুরু হলো, তারপরের থেকে এই যে কখন আমাদের নার্ভাস সিস্টেমটা ডেভেলপ করতেছে, তাই না? জীবনের শুরুর কতদিন পরে থেকে আমাদের নার্ভাস সিস্টেম বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা প্রান্তীয় স্নায়ুতন্ত্র, যেটা নিয়ে আমরা বিশদ আলোচনা করব, ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড, তাই না? এগুলো নিয়ে যে আমরা আলোচনা করব, সেটা কোথায় শুরু হয়েছে, কিভাবে শুরু হয়েছে। জীবনের শুরু হওয়ার সাথে সাথে কি আমাদের স্পাইনাল কর্ড বা ব্রেনের ডেভেলপমেন্ট শুরু হয়ে গেছে? না, একটা নির্দিষ্ট সময় পর এই আমাদের ব্রেন এবং স্পাইনাল কর্ডে যাত্রা শুরু হয়েছে। সেই কিওয়ার্ড গ্যাস্ট্রুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ নার্ভাস সিস্টেম, এটা ভেরি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, তাই না? তাহলে আমরা দেখতেছি যে ওয়ান কি কনসিকুয়েন্স অফ গ্যাস্ট্রুলাইজেশন ইজ দ্য ফর্মেশন অফ দ্য নটোকর্ড, এ ডিস্টিংক্ট সিলিন্ডারিক্যাল mesodermical cell that extend along the middle of the embryo from anterior to posterior, তাই না? আমাদের এমব্রায়োটা শুরু হওয়ার পরে এটা মূলত এই যে 3 উইক থেকে এটা যাত্রা শুরু হয়। কত উইক থেকে এই গ্যাস্ট্রুলেশনের যাত্রা শুরু হয়? 3 সপ্তাহ থেকে। জন্মের মানে জাইগোট তৈরি হওয়ার 3 সপ্তাহ পরে, এমব্রায়োর বয়স যখন 3 সপ্তাহ হয়, তারপরে থেকে কিন্তু এই গ্যাস্ট্রুলাইজেশনটা শুরু হয়। মানে সেখানে এক ধরনের লেয়ার তৈরি হয়, একটা ভ্যাকুল বল তৈরি হয়। আমরা পিকচারের মাধ্যমে একটু পরেই দেখব। তো এই যে এটা লেয়ার তৈরি হয়, সেই লেয়ারটা আস্তে আস্তে ডেভেলপ হয়, একটা টিউবের একটা লেয়ার তৈরি হয়। তো সেই লেয়ারের 3টা পার্ট থাকে, একটা হচ্ছে একটোডাম, মেসোডাম, এন্ডোডাম। এই যে 3টা পার্ট হলো যে বল তৈরি হলো 3 সপ্তাহ পরে, সেই বলের ভিতরে একটা 3 লেয়ার বিশিষ্ট একটা ঠিক একটা জিনিসের সূত্রপাত হয়। সেখানে আমাকে 3 ভাগে ভাগ করছে, একটা একটোডাম, আর একটা মেসোডাম, আর একটা হচ্ছে এন্ডোডাম। এই একটোডাম যেটা, সেটাই কিন্তু ফাইনালি কনভার্ট হয়ে আমাদের স্কিন, আমাদের নার্ভাস সিস্টেম, ব্রেন, তাই না, ইত্যাদি ইত্যাদি এখানে কিন্তু শুরু হবে। আমরা যাই আস্তে আস্তে সামনের দিকে যাই। তাহলে দেখো, আমরা এই যে শুরু হয়েছিল কি দিয়ে, এই যে প্রথম যেটা শুরু হয়েছিল, একটা জীবনের যাত্রা শুরু হয়েছিল একটা ব্লাস্টুলা দিয়ে। ব্লাস্টুলা, সেই ব্লাস্টুলা কনভার্টে কি হলো, হলো বল। এই যে দেখো, এর মাঝখানে একটা ফাঁকা জায়গা, এই গ্যাস্ট্রুলা তৈরি হলো। এই গ্যাস্ট্রুলা থেকে কিন্তু গ্যাস্ট্রুলাইজেশন, এই যে একটোডাম, এন্ডোডাম, তাই না, এইভাবে শুরু হচ্ছে। তো দেখো, আমরা বলছিলাম 3 সপ্তাহ পরে কি ধরনের চেঞ্জ হয়। একটা এমব্রায়োর দেখো এখানে হলো হয়ে যাচ্ছে, 3 সপ্তাহ পরে গর্ত হচ্ছে, গর্তর পরে এখানে দেখো একটোডাম, এন্ডোডাম তৈরি হচ্ছে, এখানে ভিজিবল হচ্ছে একটোডাম, এন্ডোডাম, এবং এখান থেকে দেখো চেঞ্জ হয়ে কিভাবে আমাদের নার্ভাস সিস্টেমে যাত্রা শুরু হচ্ছে। এখানে মেসোডাম, এখানে আরও ভিজিবল হচ্ছে। 4টা পিকচারে তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে এখানে 14 থেকে
15 দিনের ভিতরে এই ঘটনা ঘটতেছে, 16 দিনের গিয়ে অ্যাপ্রক্সিমেটলি 16 দিনের ভিতরে গিয়ে এই যে মেসোডামটা তৈরি হচ্ছে। একটোডাম আর এন্ডোডাম তৈরি হচ্ছে কত দিনে? 14 থেকে 15 দিনের ভিতরেই মাতৃগর্ভে এটা ফরমেশন হচ্ছে বা তৈরি হচ্ছে। এরপরে আমরা যাই, দেখো যে আমরা যে তিনটা জিনিস দেখলাম কোথায় কোথায় কিভাবে হচ্ছে। দেখো দেখো এই যে একটোডামটা হচ্ছে আউটার লেয়ার, যেটা সেখান থেকে কনভার্ট হয়ে কি হচ্ছে দেখো, এপিডার্মিস, আউটার লেয়ার অফ দ্য স্কিন, আমাদের হেয়ার, চুল, ব্রেন, স্পাইনাল কর্ড, পেরিপেরিয়াল নার্ভাস সিস্টেম। মানে সেন্ট্রাল ব্রেন আর স্পাইনাল কর্ড হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আর এই যে পেরিপেরিয়াল নার্ভাস সিস্টেম, তার মানে নার্ভাস সিস্টেমের পুরো জায়গাটাই কিন্তু এই যে একটোডাম থেকে আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং পেরিপেরিয়াল টোটাল নার্ভাস সিস্টেমটা পাচ্ছি। সাথে সাথে আমরা আর কি পাচ্ছি এখান থেকে, হেয়ার এবং নেল, আমাদের চুল এবং আমাদের নখ, এগুলা তৈরি হচ্ছে। মেসোডাম কীভাবে মাসেল, বোন, ইত্যাদি ইত্যাদি, নটোগড, কিডনি, তারপরে গোনার্স, সার্কুলারি সিস্টেম তৈরি হচ্ছে। এবং এন্টোডাম থেকে দেখো আমাদের প্যাঙ্কিয়াস, লিভার, ব্লাডার, লাংস, স্টোমাক ইত্যাদি ইত্যাদি ডাইজেস্টিভ সিস্টেম যেটা, সেটা কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে আমরা গ্যাস্ট্রোলাইজেশন, তাহলে আফটার 6 উইকস পরে গ্যাস্ট্রোলাইজেশনটা কি হচ্ছে দেখো, যে এটা একটা বড় একটা শেপ নিয়ে একটা টোটাল একটা স্পাইনাল কর্ড ক্লিয়ারলি দেখা যাচ্ছে এখানে। স্পাইনাল কর্ড দেখো কিভাবে আস্তে 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 কতদিন পরে কিভাবে এটা ডেভেলপ করতেছে। তাহলে স্পাইনাল কর্ডের একটা আমরা আপনার 6 উইকস 6 সপ্তাহ পরে আমরা একটা স্পষ্ট একটা পিকচার পাচ্ছি। তাহলে গ্যাস্ট্রোলাইজেশনটা বলতে আমরা কি বুঝলাম, যে মায়ের গর্ভে একটা জাইগোট তৈরি হওয়ার পরে, কখন আমাদের নার্ভাস সিস্টেমটা ডেভেলপ করে, সেটা একদম পিন পয়েন্ট করা, যে কিভাবে আমাদের নার্ভাস সিস্টেমে যাত্রা শুরু হচ্ছে মাতৃগর্ভে। তাহলে মাতৃগর্ভে কখন আমরা দেখছি 3 উইকস, আফটার 3 উইকস, বিশেষ করে 14 দিন বা 16 দিনের মাথায় আমরা দেখলাম যে কি একটোডাম, এন্ডোডাম এবং মেসোডাম তৈরি হচ্ছে, তাই না? সেই একটোডাম থেকেই কিন্তু আমাদের 3টা লেয়ার পাচ্ছি। প্রথমে কি ছিল, সেটা একটা বল ছিল, নিরেট বল। যখন জীবনের যাত্রা শুরু হয়েছে তখন এটা কি ছিল, এটা নিরেট বল। এরপরে কি হলো, সেটা হলো বলে তৈরি হলো, ফাঁকা বলে তৈরি হলো, মাঝখানে একটা ফাঁকা বল তৈরি হলো। সেই ফাঁকা বলের মাঝখানেই কিন্তু আমরা দেখতে পেলাম যে এন্ডোডাম, একটোডাম, মেসোডাম, এবং এই একটোডাম থেকেই আমরা দেখলাম যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র এবং আমাদের অন্যান্য স্নায়ুতন্ত্র এবং স্কিন এবং আমাদের হেয়ার, এই জিনিসগুলো যাত্রা শুরু হলো। তাহলে আমরা গ্যাস্ট্রোলাইজেশন এই পর্যন্ত আমরা বুঝে গেলাম, তাই না? এখানে তা তোমাদের আর কোনো কোশ্চেন থাকলে আমাকে অবশ্যই করবা। তো আমরা এর পরের অংশে চলে যাব এখন, যে আমরা এখন স্পাইনাল কর্ড নিয়ে আলোচনা করব। তোমাদের সিলেবাসে দেখলে এরপরে আসি স্পাইনাল কর্ড, কিন্তু স্পাইনাল কর্ড নিয়ে আলোচনা করতে গেলে আমাদের কী করতে হবে, আগে এই ডিভিশনটা দেখতে হবে। কিসের? এই যে নার্ভাস সিস্টেমের ডিভিশনটা তোমাদের একটু ব্রিফ করে দিই। তো নার্ভাস সিস্টেমকে আমরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্র এই দুই ভাগে ভাগ করছি, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিপেরিয়াল নার্ভাস সিস্টেম। হ্যাঁ, তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ভিতরে কি আছে, ব্রেন আর স্পাইনাল কর্ড, দুটা জিনিস নিয়ে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, একটা হচ্ছে ব্রেন আর একটা হচ্ছে স্পাইনাল কর্ড, এই দুইটা অংশ নিয়ে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আর পেরিপেরিয়াল নার্ভাস সিস্টেমের ভিতরে কি কি আছে দেখো, সোমাটিক নার্ভাস সিস্টেম, অটোনমিক নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ভিতরে আছে কি আছে, ব্রেন আর স্পাইনাল কর্ড। আর পেরিপেরিয়াল নার্ভাস সিস্টেমের ভিতরে আমরা দুইটা ভাগে ভাগ করতেছি, একটা হচ্ছে সোমাটিক নার্ভাস সিস্টেম, অটোনমিক নার্ভাস সিস্টেম। তো এখানে দেখো সোমাটিক নার্ভাস সিস্টেম তার ভিতরে কি কি আছে দেখো, কি ধরনের কাজ করে, সেন্সরির কাজ করে আর মোটর নার্ভ এখানে আছে, সেন্সরি আছে, মোটর। তাহলে এটা ভলেন্টারি কন্ট্রোল। আর অটোনমিক নার্ভাস সিস্টেম হচ্ছে নো কনসাস কন্ট্রোল, মানে ইনভলেন্টারি, এটা নিজে নিজে অটোমেটিক কাজ করে। আর এটা কি আমরা আমাদের নির্দেশ, আমাদের বডি যে আমরা এটা কনসাস আর কি, আমরা এটা করতে পারি ইচ্ছা মতো। তো আমরা এখানে দুটা জিনিস আমরা খেয়াল করতেছি দেখো, একটা হচ্ছে যে সোমাটিক নার্ভাস সিস্টেম, অটোনমিক নার্ভাস সিস্টেম। সোমাটিক নার্ভাস সিস্টেমের ভিতরে সেন্সরি নার্ভ থাকতেছে আর মোটর নার্ভ কাজ করতেছে অ্যাট দ্য সেম ওয়ে। আচ্ছা, তোমরা সেন্সরি নার্ভ সম্পর্কে তো জানো, সেন্সরি নার্ভের কাজ হচ্ছে এটা ইনফরমেশন কি করে, রিসিভ করে, তাই না? ইনফরমেশন রিসিভ করে স্পাইনাল কর্ড হয়ে বডিতে স্পাইনাল কর্ড হয়ে ব্রেনে ইনফরমেশন দিয়ে দেয়। এটা হচ্ছে সেন্সরি নার্ভাসের নিউরনের কাজ। তাহলে মোটর নার্ভের কাজ কি? মোটর নার্ভের কাজ হচ্ছে যে ব্রেনের কোনো সিগনাল
বা স্পাইনাল কর্ডের কোনো সিগন্যাল সরাসরি সে কী করে শরীরের বিভিন্ন মাসেল বা অঙ্গ প্রত্যঙ্গে দিয়ে সেটাকে সজাগ করে দেয় বা কাজ করার জন্য সে নির্দেশনা দিয়ে দেয়। তাহলে আমরা দেখলাম যে সেঞ্চুরি নার্ভের এক ধরনের কাজ, মোটর নার্ভের আর এক ধরনের কাজ রয়েছে। এখন অটোনমিক নার্ভাস সিস্টেম যেটা, সেটাকে দেখো এখানে দুটা অংশ আমরা ভাগ করতেছি। একটা হচ্ছে সিম্প্যাথিক নার্ভাস সিস্টেম আর একটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। তো সিম্প্যাথেটিকের ভিতরে এটা দেখো যে ফাইট টু রেসপন্স করে, এটা ফাইট টু ফ্লাইট রেসপন্স, এটা রেসপন্স করে। আর প্যারাসিম্প্যাথেটিকের ভিতরেও দুই ধরনের কাজ করে। আমরা এই নিয়ে আলোচনা করব ডিটেলস আমাদের পরবর্তী চ্যাপ্টারের পরবর্তী বিষয়ের ভিতরে আমরা ডিটেলস আলোচনা করব। তো আমরা এখানে একটা ডিভিশন দেখাইছি, এটা দেখো যে টি ডায়াগ্রামের মাধ্যমে দেখাইছি। এখানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরিয়াল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের দুইটা পার্ট, স্পাইনাল কর্ড আর ব্রেন। ব্রেনের আবার অনেকগুলো পার্ট আছে, আমরা সেটা পরে দেখব যে মিড ব্রেন, ফোর ব্রেন, হাইন্ড ব্রেন, তাই না? অধ মস্তিষ্ক, নিম্ন মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, ব্রেনকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, আমরা পরে দেখব। আর পেরিফেরিয়াল নার্ভাস সিস্টেমকে এটা দেখো সোমাটিক নার্ভাস সিস্টেম এবং অটোনমিক নার্ভাস সিস্টেম, তাই না? তারপরে আছে এটার ভিতরে আছে সিম্প্যাথেটিক আবার প্যারাসিম্প্যাথেটিক, দুইটা নার্ভাস সিস্টেম, এভাবে এটা ভাগ করা হয়েছে নার্ভাস সিস্টেমকে। এখন আমরা আসি স্পাইনাল কর্ড। তো স্পাইনাল কর্ড তোমরা জানো যে আমাদের শরীরের ভিতরে একটা মেরুদণ্ড আছে। মেরুদণ্ড কি দিয়ে তৈরি? কশেরুকা দিয়ে তৈরি। এই কশেরুকার ভিতরে এরকম ছিদ্র বা হলো আর কি, এটা ফাঁক বিশিষ্ট হলো। এই হলো বা ফাঁক যুক্ত এক একটা অনেকগুলা, এখানে দেখো 8টা 12টা, 5টা আর এখানে একটা, অনেকে বলে 3টা, এটা মিলায়ে কিন্তু কশেরুকা। প্রায় এটার লেন্থ কত? এটার পুরো লেন্থ হবে 17 থেকে 18 ইঞ্চির মতো লম্বা এটা স্পাইনাল কর্ড। তো এই কশেরুকার ভিতর দিয়ে যে সুতার মতো, দড়ির মতো যে জিনিসটা বাইরে, এই কারণে নাম হয়েছে কিন্তু মেরু রজ্জু। রজ্জু মানে কি? দড়ি। তাহলে দড়ির মতো যে জিনিসটা ব্রেন থেকে একেবারে আমাদের নিচ পর্যন্ত চলে আসছে, সেটাকে বলা হচ্ছে স্পাইনাল কর্ড বা মেরু রজ্জু বা সুষমা কাণ্ড, অনেকে বলে এটাকে সুষমা কাণ্ড। তো এটাকে দেখো, দ্য সিলিন্ডারিক্যাল বান্ডিল অফ নার্ভ ফাইবার্স and associated tissue which is enclosed in the spine and connects nearly all parts of the body of the to the brain with which forms in the central nervous system, এটাকেই বলা হচ্ছে যে স্পাইনাল কর্ড, তাই না? এই যে ব্রেনের এখান থেকে যেটা বের হয়ে যে নিচের অংশ, এটা শুরু হয়ে নিচের দিকে চলে গেছে, সেটা হচ্ছে স্পাইনাল কর্ড। আমরা আরেকটা পিকচারে আরও স্পষ্টভাবে দেখি। দেখো, এটা হচ্ছে ব্রেন, এইটা হচ্ছে স্পাইনাল কর্ড। এখানে দেখো বিভিন্ন কশেরুকাগুলোকে দেখানো হয়েছে। এখানে দেখো সার্ভিক্যাল কশেরুকা, এর সংখ্যা কত? 8টা সার্ভিক্যাল। থোরাসিক আছে কয়টা? 12টা। এরপর আছে লাম্বার, এটা কয়টা? 5টা। স্যাকারাল আছে 5টা এবং ককোজিয়াল আছে 1টা বা 3টা, কোনো সময় 3টা একসাথে মিলে একটা। এই হচ্ছে টোটাল আমাদের কি স্পাইনাল কর্ডের বিভিন্ন কশেরুকার সংখ্যা। এবং এই তো এখানে এই জোড়ায় প্রায় 31 জোড়া এখান থেকে নার্ভ বিভিন্নভাবে আউট হয়ে গেছে। যে দেখছো নার্ভ এখান থেকে আউট হয়েছে, এগুলো নার্ভ বিভিন্ন কশেরুকার ভিতর দিয়ে নার্ভগুলো চলে গেছে। তো আমরা স্পাইনাল কর্ডের একটা আমরা ক্রস সেকশন স্ট্রাকচার দেখতেছি। আমরা স্ট্রাকচারতে ক্রস সেকশন করলে আমরা দেখতে পাবো যে এরকম একটা জিনিস আছে মাঝখানে, গ্রে ম্যাটার যাকে বলা হচ্ছে, আর একটা চারিদিকে যে সাদা অংশটা, এটাকে বলা হচ্ছে হোয়াইট ম্যাটার। তো গ্রে ম্যাটারের এক ধরনের কাজ আছে, হোয়াইট ম্যাটারের এক ধরনের কাজ আছে, আমরা একটু পরে এটা নিয়ে কথা বলবো। আর কি আছে দেখো, ডরসাল হর্ন আছে, তাই না? ভেন্ট্রিকাল ডরসাল আছে, এটা ভেন্ট্রিকাল আছে। তারপরে মাল্টিপ্লায়ার, অনেক মাল্টিপোলার মোটর নিউরন আছে এখানে, তাই না? অনেক ধরনের একটা স্ট্রাকচার আমরা এখানে দিছি একটা স্পাইনাল কর্ডের। আরও ক্লিয়ার দেখো যে এই আকৃতির যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ ধূসর কালারের, এইটাই হচ্ছে গ্রে ম্যাটার। আর এর পাশ দিয়ে যে অংশটা, সেটাকে বলা হচ্ছে হোয়াইট ম্যাটার। তো আমরা এই যে আমরা যেটা দেখতেছি, এটা স্পাইনাল কর্ডের একটা অংশ। তো দেখো আমরা এখানে দেখতেছি গ্রে ম্যাটারের কী কাজ। গ্রে ম্যাটার নার্ভ ফাইবার রানিং টু অ্যান্ড ফ্রো। তাহলে এর ভিতর দিয়ে কী করে? নার্ভ ফাইবারের ভিতর দিয়ে কী করে? এখান থেকে ইনফরমেশন ব্রেনে যাতায়াত করে, তাই না? কিসের ভিতর দিয়ে? হোয়াইট ম্যাটারের ভিতর দিয়ে। এই যে সাদা যে অংশটা আছে, এইটার ভিতর দিয়ে তথ্য আদান প্রদান হয় ব্রেনের থেকে স্পাইনাল কর্ড টু বডি। হ্যাঁ,
আর গ্রে ম্যাটারের কাজ কি দেখো, নিউরনস অ্যান্ড সাইনাপস এখানে কাজ করে। সাইনাপস তোমাদের জানা আছে, সাইনাপস মানে হচ্ছে সেই গ্যাপ বিটুইন দ্য নিউরন ইজ কল্ড সাইনাপস। কীভাবে একটা নিউরনে আর একটা নিউরনের মাঝখানে যে ফাঁকা অংশ থাকে সেটাকে আমরা সাইনাপস বলছিলাম, তোমাদের আরেকটা ক্লাসে আমি বলছি এটা সাইনাপস। সেই সাইনাপস কীভাবে ব্রিজ করে সেটা কিন্তু এই যে গ্রে ম্যাটারের ভিতরে আসে। আর মেডিয়েট রিফ্লেক্স একে আর কি করে, প্রতিবর্তী ক্রিয়া, আরও আমরা দেখাবো যে প্রতিবর্তী ক্রিয়া মানে রিফ্লেক্স অ্যাকশনের কাজ করে কে, গ্রে ম্যাটার। হ্যাঁ, তাহলে ধূসর যে পদার্থটা আছে সেটার কাজ হচ্ছে সাইনাপটিক ট্রান্সমিশন আর হচ্ছে রিফ্লেক্স অ্যাকশন। আর হোয়াইট ম্যাটারের কাজ হচ্ছে বা সাদা অংশের কাজ হচ্ছে যে আমাদের ব্রেনের বিভিন্ন তথ্য আদান প্রদান বডিতে নিয়ে যায় এবং সেটাকে ব্রেনের বিভিন্ন অংশে দিয়ে দেয়। এরপর আছে ডরসাল হর্ন, সেন্সরি নিউরন হিসাবে কাজ করে। আর ভেন্ট্রাল হর্ন, যে ডরসাল হর্ন উপরে ওই সাইডে, আর ভেন্ট্রাল হর্নে যে আমরা এই সাইডের সামনের অংশটা দেখতে পাচ্ছি, এর কাজ হচ্ছে মোটর। তাহলে সেঞ্চুরি কি আর মোটর কি? সেঞ্চুরি নিউরন এর কাজ কি? এর কাজ হচ্ছে তথ্য নিয়ে বডির থেকে বিভিন্ন অংশ থেকে তথ্য নিয়ে এটা কি করে, স্পাইনাল কর্ড হয়ে ব্রেনে দিয়ে দেয়, তাই না? তাদের হচ্ছে রিসিভ করা, তথ্যকে রিসিভ করে। আর মোটর নিউরনের কাজ কি, এই যে ব্রেন কোনো যদি তথ্য মানে কোনো সিগন্যাল বা কোনো সিদ্ধান্ত দিয়ে দেয়, সেটা মোটর নিউরনের মাধ্যমে মাসেলগুলোতে বা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে সেটা চলে যায়, গিয়ে সেটা কাজ করে, সেটা কি করে, অ্যাক্ট করে। ওইভাবে আমরা কাজ করি। ধরো আমার হাত আগুনে পড়লো, তাই না? হাত আগুনে পড়লো, তাহলে আমি যে হাতটা উঠাই নিচ্ছি, আগুনে পড়লে উঠাই নিচ্ছি, তাই না? এটা রিফ্লেক্স অ্যাকশন বলে, আমরা আর একটু ডিটেলস আলোচনা করব। তো এই যে হাত উঠাই নিচ্ছি, তাই না? তাহলে এটা কিভাবে হচ্ছে, সে সেন্সরি নিউরন, আমার হাতের ভিতরে যে সেন্সরি নিউরন আছে বা সংবেদী যে নিউরনটা আছে, সেটা কি করতেছে, তথ্যটা পাচ্ছে, গরমের অনুভূতি পাচ্ছে, তাই না? সেটা পাস করে দিচ্ছে, তাই না? তো এটা কোথায় যাচ্ছে, স্পাইনাল কর্ডে যাচ্ছে, বা আংশিক অংশ ব্রেনেও যেতে পারে, তাই না? ব্রেন ছাড়া তো আর কিছু হয় না। স্পাইনাল কর্ড, আমরা ওই যে আলোচনা করব যে রিফ্লেক্স অ্যাকশন কি। রিফ্লেক্স অ্যাকশন হচ্ছে বিজ্ঞানীরা বলে যে যে সকল কাজবাজ, যে সকল আচরণ অনেক সময় ব্রেনের সাহায্য ছাড়াও হয়ে থাকে, শুধুমাত্র স্পাইনাল কর্ডের মাধ্যমে হয়ে থাকে, সেগুলোকে বলা হয় রিফ্লেক্স অ্যাকশন। যেমন আমরা চোখ পিটপিট করি বা এরকম হাত উঠাই নিই, তাই না? এগুলা। তাহলে সেঞ্চুরি নিউরনের কাজ হচ্ছে তথ্যটা নিয়ে নেওয়া, তাই না? নিয়ে ব্রেনকে দেওয়া বা স্পাইনাল কর্ডকে দেওয়া। আর মোটর নিউরনের কাজ হচ্ছে তার বিপরীত, যে ব্রেনের ডিসিশন বা স্পাইনাল কর্ডের ডিসিশনটা, যে হাত উঠায় নেওয়ার জন্য কি মাসেলকে এক্সাইট করতে হয়, উদ্দীপ্ত করতে হয়। না হলে আমি যে হাত একটু উঠাই নিচ্ছি, এটা অনেক কমপ্লিকেটেড একটা প্রসেস। মনে হচ্ছে সিম্পল, আমি হাতটা উঠাই নিলাম, কিন্তু এখানে মিলিয়ন আর মিলিয়ন মানে মাসেল, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি এর ভিতরে কিন্তু রয়েছে, অনেক কমপ্লেক্স। আমাদের প্রত্যেকটা আচরণ কিন্তু অত্যন্ত জটিল। আমরা অনেক সরল আচরণ আমাদের আছে, কিন্তু আমরা যা করি, এই যে ব্রেন যত অ্যাক্টিভিটি করতেছে, এটা কিন্তু অত্যন্ত জটিল একটা প্রক্রিয়া, মানে সহজ কোনো প্রক্রিয়া না, এটা খুবই একটা জটিল প্রক্রিয়া। মানে একেবারে এক কথায় অসম্ভব এটা এক্সপ্লেইন করা, এত জটিল। ব্রেনের অনেক অ্যাক্টিভিটি আছে যা এখনও আমরা হয়তো সঠিকভাবে এখনও পর্যন্ত আমরা জানতে পারি নাই, তাই না? এরপরে আমরা যাই, দেখো আমরা স্ট্রাকচার দেখলাম, এখন ফাংশনে চলে যাচ্ছি। তাহলে দেখো কি করে স্পাইনাল কর্ড। দ্য ফর্মস এ কানেক্টিং লিঙ্কস বিটুইন দ্য ব্রেন অ্যান্ড দ্য পিএনএস, পেরিফেরিয়াল নার্ভাস সিস্টেম। তারপরে ব্রেনের সাথে পেরিফেরিয়াল নার্ভাস সিস্টেম আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ভিতরে সে কী করে, একটা যোগসূত্র স্থাপন করে, তাই না? কে, স্পাইনাল কর্ড। তারপরে সে কী করে দেখো, আমাদের বডিকে সাপোর্ট দেয়। যেমন আমি বসে আছি, তাই না? আমি যে ঘুরতেছি, তাই না? এই যে ফ্লেক্সিবল করতেছি, এই যে ফ্লেক্সিবল মুভমেন্ট, আমার যে ফ্লেক্সিবল মুভমেন্ট, তাই না? এটা কে করতেছে? স্পাইনাল কর্ডের মাধ্যমে সম্ভব। স্পাইনাল কর্ড যদি শক্ত একটা দণ্ড হতো, তাহলে কিন্তু আমি এরকম ঘুরতে পারতাম না। আমার মাথাটা ঘুরে যাচ্ছে, তাই না? আমার বডিটা ঘুরে যাচ্ছে, কী কারণে? এই যে ফ্লেক্সিবিলিটি, স্পাইনাল কর্ড যে কশেরুকাগুলো একবার পুরো মুভ করে কিন্তু 360 ডিগ্রি মুভ করতে পারে না, কিন্তু একটা মুভমেন্ট আছে, যার কারণে আমাদের যেসব কাজ দরকার সেগুলো কিন্তু এখান থেকে হয়ে যায়। আমরা মেরুদণ্ডী প্রাণী, তাই না? আমরা তা সোজা হয়ে বসতে পারতেছি, আবার বেশি ঘুরলে, বেশি এদিক ফ্লেক্সিবল হলে কিন্তু আমরা হয়তো সোজা হয়ে দাঁড়াতেই পারতাম না। তার মানে এটা আমাদের কি দিছে, এটা ফ্লেক্সিবল একটা মুভমেন্ট দিছে কে, স্পাইনাল কর্ড, তাই না? এই যে কশেরুকার এই এটা, তারা প্রোভাইড সাপোর্ট অ্যান্ড বিল্ডস এ বডি পোশ্চার, আমাদের বডিকে একটা নির্দিষ্ট শেপ দিছে, তাই না? কে, স্পাইনাল কর্ড। তাহলে
আমরা আরও দেখতেছি এর ভিতরে স্পাইনাল কর্ডগুলো মায়োলিন নামে একটা পদার্থ থাকে, যেটা কি করে ইলেকট্রিক্যাল ইনসুলেটর হিসেবে কাজ করে, তাই না? ইলেকট্রিক্যাল ইনসুলেটর হিসেবে কাজ করে। আচ্ছা, আমরা এরপরে দেখতেছি যে এর ভিতরে আর কি কাজ আছে দেখো, কমিউনিকেট মেসেজ ফ্রম ব্রেন টু ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি। এ কী করে, ব্রেনের থেকে বডিতে বিভিন্ন ধরনের তথ্য সে কী করে, কমিউনিকেট করে, নিয়ে যায় ব্রেন থেকে স্পাইনাল কর্ডে, বডির বিভিন্ন পার্টে সে তথ্য আদান প্রদান করে। আর কি করে দেয়, কোঅর্ডিনেট রিফ্লেক্স, এই প্রতিবর্তী ক্রিয়া করে সে। এটা অনেকবার তোমাদের আমি বলছি, তাই না? কি করে, প্রতিবর্তী ক্রিয়া করে। এরপরে আর কয়েকটা ফাংশন দেখো, আমি বুলেট আকারে এখানে দেখাইছি। দেখো তোমরা যে এই যে ফাংশন অফ দ্য স্পাইনাল কর্ড, তো আমরা এখানে আমরা অনেক কথাই বলে ফেলছি তোমাদের যে কী কী কাজ করে, যেমন রিফ্লেক্স অ্যাকশন করে, তাই না? ব্রেনের বিভিন্ন কমান্ড সে ইয়ে করে, এক্সিকিউট করে, তাই না? আর কি করে সে দেখো, আমাদের আরেকটা জিনিস এখানে আমি দেখাতে চাইছি যে আমাদের স্পাইনাল কর্ড যদি না থাকে তাহলে কি হবে, স্পাইনাল কর্ডের বিভিন্ন অংশ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কি হয়। তো দেখো, ইফ দ্য স্পাইনাল কর্ড কাটস এ গিভেন সেগমেন্ট, একটা সেগমেন্টের যদি আমার স্পাইনাল কর্ড যদি কেটে যায় বা কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় তাহলে কি হবে, তাহলে ব্রেনের ওই যে স্পাইনাল কর্ডের যে অংশ ক্ষতিগ্রস্ত হবে, ব্রেনের থেকে যে সিগন্যালগুলো আসে সেইগুলো কিন্তু ওই যে অংশ ক্ষতিগ্রস্ত হবে সেই অংশটার থেকে বডিতে কিন্তু আর তথ্য যাবে না, অথবা তার নিচের অংশ পর্যন্তও আর তথ্য যাবে না। ধরো আমরা আমাদের স্পাইনাল কর্ডের মাঝখানের কোনো 4-5টা কশেরুকার ভিতরকার স্পাইনাল কর্ড ক্ষতিগ্রস্ত হলো, তাহলে কি হবে, ওই 4-5টা কশেরুকার উপরের পার্টের যে কশেরুকাগুলো থাকবে, স্পাইনাল কর্ডের যে অংশ থাকবে, সেই অংশ বডির যে জায়গা কাজগুলো নিয়ন্ত্রণ করে সেগুলোই কিন্তু শুধু নিয়ন্ত্রিত হবে। বাকি ওই 5টা এবং নিচের যে কশেরুকাগুলো আছে বা স্পাইনাল কর্ডের যে অংশটা আছে, সেই অংশ বডির অন্যান্য যে অংশগুলোকে রেগুলেট করে বা কোঅর্ডিনেট করে বা সে যোগাযোগ রক্ষা করে, সেই যোগাযোগটা আর হবে না। অথবা সে কী করতে পারবে না, বডির বিভিন্ন পার্ট থেকে তথ্যটা নিয়ে ব্রেনকেও দিতে পারবে না। ব্রেনের কোনো সিগন্যাল সে বডির বিভিন্ন পার্টে দিতে পারবে না, আবার বডির বিভিন্ন পার্টের সিগন্যাল সে কী করতে পারবে না, নিয়ে আবার ব্রেনকে দিতে পারবে না। তার মানে আমাদের কোঅর্ডিনেশনে বিরাট একটা ঘাপলা তৈরি হবে, বা আমাদের কী হবে, আমাদের একটা শূন্যতা তৈরি হবে, আমাদের একটা মিসম্যাচ তৈরি হবে। কোথায় মিসম্যাচটা কোথায় তৈরি হবে, আমাদের কোঅর্ডিনেশনে, আমাদের ব্রেনের বিভিন্ন অ্যাক্টিভিটিতে আমরা সঠিক আর অ্যাক্টিভিটি আমরা পাবো না। তার মানে স্পাইনাল কর্ড, তোমরা দেখো যে স্পাইনাল কর্ডের অনেক ফাংশন আমরা দেখলাম, তাই না? স্পাইনাল কর্ড কী কী কাজ করতেছে, স্পাইনাল কর্ড কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। যেমন স্পাইনাল কর্ড নিজে নিজে কী করতেছে, সে আমরা চোখে কিছু পড়লে সাথে সাথে আমাদের চোখ বন্ধ হয়ে যাচ্ছে, তাই না? বা গরম জিনিসে হাত পড়লে হাতটা আমরা উঠাই নিচ্ছি, অথবা পায়ে নিচে যদি আমাদের কাটা বিধে আমরা সাথে সাথে পাটা উঠাই নিচ্ছি। এছাড়াও অনেক আমাদের আচরণ আছে যেগুলো কিনা যেগুলো আমরা শিক্ষার মাধ্যমে হয়ে থাকে। যেমন আমরা টাইপ করি আমরা কম্পিউটারে, তাই না? এই টাইপ, অথবা আমরা সাইকেলে রাইড করি, তাই না, সাইক্লিং করি। তো এই ধরনের আচরণ বারবার প্র্যাকটিস করতে 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 একসময় দেখবা ব্রেনের হেল্প ছাড়াই কিন্তু তুমি টাইপরাইটারের কোথায় কোন বাটন আছে তুমি খুব ভালোভাবে করতে পারতেছো, অথবা তুমি একটা সাইকেল ইজিলি উঠেই তুমি তোমার মতো করে চলতেছো, চোখ বন্ধ করে তুমি সাইকেল চালাচ্ছ, তাই না? এটা কীভাবে হচ্ছে, স্পাইনাল কর্ডের মাধ্যমে হচ্ছে, তাই না? তাহলে অনেক আচরণ আছে যেগুলা স্পাইনাল কর্ডের মাধ্যমে হয় না, কিন্তু আমাদের অনেক সময় প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু অনেক আচরণ স্পাইনাল কর্ডের মাধ্যমেও হয়ে থাকে। যেমন আমি বললাম টাইপ রাইটিং অথবা সাইকেল রাইডিং, তাই না? তাহলে স্পাইনাল কর্ডের কিন্তু বিরাট একটা ভূমিকা রয়েছে, মানে প্রম্পট আচরণের জন্য, মানে তড়িৎ আচরণ, কোনো প্রতিক্রিয়া করার জন্য। তো ব্রেনের জন্য একটা সাপোর্ট, বিরাট সাপোর্ট কে, স্পাইনাল কর্ড। তো থ্যাংক ইউ ভেরি মাচ, তোমরা অনেক ভালো থাকো। আমরা নেক্সট ক্লাসে আরও অন্যান্য চ্যাপ্টারের অন্যান্য বিষয় নিয়ে তোমাদের সাথে আসবো। থ্যাংক ইউ ভেরি মাচ।